হ্যালো 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 আপনারা শুনতে পাচ্ছেন আওয়াজ? দূরে যারা আছেন শুনতে পাচ্ছেন নাকি? আওয়াজটা হাত তুলে দেখান তো। হাতেরও তুলে রাখুন, অসুবিধা হবে নাকি? রাস্তার উপরে যারা আছেন আওয়াজ শোনা যাচ্ছে তো? এতটা যেটা শোনা যাচ্ছে খাম চিহ্নে ভোটটা দেওয়ার মতো আওয়াজ যাচ্ছে তো নাকি? তাহলে একটু আওয়াজ জোরে হোক না তাহলে। মমতাকে বলে দিন, তৃণমূলকে বলে দিন, মমতাকে বলে দিন, চাল চোরেদের বলে দিন, রেশন চোরেদের বলে দিন, বাংলায় সম্প্রীতি বিনষ্টকারীদের বলে দিন, বিজেপি সাম্প্রদায়িক শক্তিকে বলে দিন, বিভাজনকারী শক্তি বিজেপিদের বলে দিন। তাহলে তৃণমূল ওয়াকাফের আন্দোলনের সময় কি বলেছিল আমাদেরকে? তাহলে জবাবটা আমরা দিল্লি গিয়ে ভোটটাও তাহলে আপনারা কি বলবেন? দিল্লি গিয়ে বলবেন। ভাই ওখানে বসে পড়ো না, বসে পড়ো বসে পড়ো বসে পড়ো বসে পড়ো বসে পড়ো। হ্যাঁ হ্যাঁ না ঠিক আছে। বন্ধুগণ, আমি বেশি কথা বলবো না, গুটি কয়েক কথাই বলবো। প্রথম কথা হচ্ছে, আপনাদেরকে আমি বারবার বলে এসেছি, ইচ্ছা হচ্ছে আম খাওয়ার, জাম গাছ লাগালে আম পাওয়া যাবে না। তো এখন সময় এসেছে গাছ লাগাবার, তাহলে আগামী দিনে কি ফল পাবেন? এখন হচ্ছে গাছ লাগাবার সময়, তাহলে ফলটা যদি খাওয়া যায় বা যদি পাওয়ার ইচ্ছে হয়, অর্থাৎ ভোটের সময়টা হচ্ছে ক্রুশিয়াল টাইম। এটাই হচ্ছে মেন টাইম। 4.5 বছর চিৎকার চেঁচামেচি করলে সমস্যার সমাধান হয় না। এই একটা সময় গণতান্ত্রিক প্রক্রিয়াতে আর্টিকেল 326 কে অ্যাপ্লাই করে আপনি আগামী 5 বছর কেমন থাকতে চাইছেন, হসপিটালে গেলে, ব্লক হসপিটালে গেলে ঔষধ পাবেন কি পাবেন না, সেখানে এক্সরে হবে কি হবে না, ডাক্তার পাবেন কি পাবেন না, ডিসাইড করছে আগামী 5 বছরেরটা হবে কি হবে না 29 এপ্রিলের উপরে। আপনার আমার বাড়ির যে ছেলে মেয়েগুলো সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে, সেই শিক্ষা প্রতিষ্ঠানের পড়াশোনার মান আজকে তলানিতে চলে গিয়েছে। একটু প্রমাণ আমি আপনাদের বলবো করতে, বাড়িতে গিয়ে যে বাচ্চারা স্কুলে পড়ে, প্রাইমারি স্কুলেও যদি পড়ে, খোঁজ নিয়ে দেখবেন 200-250টা ছাত্রছাত্রী, একটা কি দুটো টিচার। যে টিচার তালা খুলছে, সেই ঘন্টা মারছে, সেই প্রেজেন্ট করছে, সেই মিড ডে মিলের হিসাব রাখছে, সে কিন্তু পড়ানোর কাজটা আর তার দ্বারা হয়ে উঠছে না, কারণ একা মানুষ কত কন্ট্রোল করবে। এই যে দুরবস্থা চলছে, আপনারা যদি চান আপনার বাড়ির ছেলে মেয়েদেরকে এই দুরবস্থার হাত থেকে মুক্তি দিতে হবে, সরকারি স্কুলেই আপনার ছেলে মেয়েরা পড়বে, কারণ বেসরকারি স্কুলে পড়াবার মতো সেই অর্থে সামর্থ্য আমাদের নাই। 2,500 থেকে 3,000 টাকা মাসে দিয়ে পড়াবার মতো দুটো সন্তানকে সামর্থ্য আমাদের নাই। দুটো সন্তানের জন্য মাস গেলে 5 থেকে 6,000 টাকা শুধুমাত্র স্কুল ফিস দেওয়ার সামর্থ্য আমাদের নাই। আমরা বছরে 330 টাকা ফর্ম ফিল আপ করেই 330 টাকা দিয়েই 1 বছরে সরকারি প্রাইমারি স্কুলে যথাযথ শিক্ষা অর্জন যাতে করতে পারে, তার ব্যবস্থা যদি আপনি ফিরিয়ে নিয়ে আসতে চান, তাহলে বলবো অন্য কোনো সিম্বলে হাত দেওয়ার দরকার নাই। বসিরহাট উত্তরে খাম সিম্বলে হাত দিন, বসিরহাট দক্ষিণে কাস্তাতুরি তারা চিহ্নতে সিম্বলে হাত দিন, মিনাখাতে খাম চিহ্নতে হাত দিন, সন্দেশখালীতে সিপিআইএম এর কাস্তাতুরি তারা চিহ্নতে ছাপ দিন, বাসন্তীতে কাস্তাত এই খাম চিহ্নতে দিন। এইরকম করে পশ্চিম বাংলার যে 30টা সিটে এখন পর্যন্ত আইএসএফ বামফ্রন্টের সাথে আলোচনা করে জোটবদ্ধ হয়েছি আমরা, সেই সমস্ত সিটগুলোতে এবং বামেদের যেখানে যেখানে
আমাদের সমর্থন নিচ্ছেন, সেই সিটগুলোতে জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠান, তাহলে আগামী দিনে এই না শিক্ষার দুরবস্থা থাকবে, না হসপিটালের দুরবস্থা থাকবে, এগুলো আমূল পরিবর্তন হবে। শুধু তাই নয়, আপনারা যদি চান, টোটালটাই আপনাদের উপরে নির্ভর করছে। কেন বারবার বলছি আপনারা যদি চান, আপনাদের হাতে যে পাওয়ারটা আছে, ভোটিং পাওয়ার, পশ্চিম বাংলা নয় ভারতবর্ষের গণতন্ত্রের অন্যতম একটা ক্ষমতাশীল পাওয়ার হচ্ছে ভোট। সেই ভোটিং পাওয়ারটা আছে, যদি যথাযথ জায়গায় এক্সারসাইজ করতে পারেন, যথাযথ জায়গায় যদি দিতে পারেন, তাহলে জানবেন আগামী 5 বছর আপনি আমি মাথা তুলে থাকতে পারবো। আর যদি মনে করেন বিজেপির বাইনারি, টিএমসির বাইনারির ফাঁদে পড়ে ওই বিজেপি তৃণমূলকে দিয়ে দেবো, চোখের সামনে দুর্গাপুরের মতো ঘটনা ঘটে যাবে, চোখের সামনে রঘুনাথগঞ্জের মতো ঘটনা ঘটে যাবে, চোখের সামনে হিংসা হবে, আপনি তার প্রতিবাদ চুকো করতে পারবেন না। আপনার মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান তথা ওয়াকফ সম্পত্তি আইনের অপব্যবহারে লুটে নেওয়ার চেষ্টা হচ্ছে, আপনি প্রতিবাদ পর্যন্ত আপনাকে করতে দিচ্ছে না। যদি এই অন্যায়ের অবসান ঘটাতে চান, তাহলে এগিয়ে আসুন। আপনার আঙুলি তৈরি হচ্ছে সরকার, যে সরকারকে আপনি 21 থেকে 26 সময় দিয়েছেন, সে সরকার আপনার পক্ষ নেয়নি, আপনার বিরুদ্ধে গিয়েছে। তাই সরকারকেও যোগ্য জবাব দেওয়ার সময় এসেছে। আঙুলটা এতদিন পর্যন্ত এবিএম মেশিনের যেখানে প্রেস করেছেন, তার পরিবর্তে বসিরার উত্তরে আমাদের মুসার পক্ষে দিয়ে কাম চিহ্নে প্রেস করুন। বিধানসভার মধ্যে নওশাদ সিদ্দিকীর সাথে সাথে বসিরার উত্তর থেকে লড়াকু ছেলে যাবে, যুবক একজন যাবে, মানুষের কথা বলবে, শিক্ষার কথা বলবে, স্বাস্থ্যের কথা বলবে, দলিতের কথা বলবে, আদিবাসীর কথা বলবে, দেবত্ব সম্পত্তি বাঁচাবার কথা বলবে, ওয়াকফ সম্পত্তি বাঁচাবার কথা বলবে, মিনিমাম ওয়েজেস যাতে ঠিকঠাক হয় তার কথা বলবে, সরকারি কর্মচারীদের হকের ডিয়ের কথা বলবে। এক কথায় সত্যিকারের অর্থে সমাজ ব্যবস্থা কিভাবে পরিবর্তন করতে হয় তার কথা আইনসভার মধ্যে তুলে ধরবে এবং নওশাদ সিদ্দিকীর সাথে আওয়াজে আওয়াজ মিলাবে। আপনাদের হাতে কিন্তু নির্ভর করছে। আমরা বুথ দখলও করতে পারবো না, টাকা দিয়েও ভোট কিনতে পারবো না। কি বলছি বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে প্রস্তাব রাখছি, আমি আপনাদের কাছে প্রস্তাব রাখছি, যদি মনে হয় আইএসএফ এর প্রস্তাবকে গ্রহণ করা দরকার, তাহলে বলবো আসুন আইএসএফ এর ছায়াতলে 5 বছরের জন্য আইএসএফ কে সুযোগ দিন। আমি জোর গলায় বলছি, আমি ভাঙড়ের বিধায়ক, 5 বছরে আমার নামে ভাঙড় বিধানসভা সহ রাজ্যের কোন প্রান্তে 1 টাকা দুর্নীতির কেউ আওয়াজ তুলতে পারবে না। ঠিক একইভাবে এই বিগত 5 বছরে আমাদের অনেক পঞ্চায়েতের মেম্বার হয়েছে, সমিতির মেম্বার হয়েছে, জেলা পরিষদের মেম্বার হয়েছে। আমি বুক ঠুকে বলি, সে কথাই আছে না, যার যার সৎসর্গ, বুঝে গেছেন কি বলেছে? আমাদের মেম্বার থেকে শুরু করে আমাদের দায়িত্বশীলেরা 1 টাকার কেউ দুর্নীতি করেছে রাজ্য জুড়ে যদি আপনি দেখতে চান, দেখাতে কেউ পারবে না। আপনাদের হাতে ডিসাইড করতে হবে আপনারা কাকে চাইবেন। একদিকে বিজেপি তৃণমূল মিলে বাইনারি পলিটিক্স করছে, হিন্দু মুসলমানের রাজনীতি নিয়েছে, আমাদের পশ্চিম বাংলার কৃষ্টি কালচার ঐতিহ্যকে ধ্বংস করার চেষ্টা করছে। আর অপরদিকে এই কাজী নজরুলের মাটি, রবি ঠাকুরের মাটি, হাফিজ বিন নিসার আলীর মাটি, এই আপনার বসিরহাট আল্লামা হুজুরের মাটি, ফুরফুরার পীর আবু বকরের মাটি, এখান থেকে শুরু করে এই বাংলার পবিত্র মাটিকে রক্ষা করার দায়িত্ব আমাদের কাঁধে বর্তায়। যদি মনে করেন বাংলা থেকে চিরতরের জন্য বিজেপিকে মুছতে হবে, বাংলা থেকে সাম্প্রদায়িক শক্তিকে বিতাড়িত করতে হবে, বাংলায় একটা সুশাসন প্রতিষ্ঠিত করতে হবে, তাহলে আপনাদের বলবো 2021-এর মতো আর ভয় পেলে চলবে না। 2021-এ আমাদের ভয় পাইয়ে দেওয়া হয়েছিল, এনআরসি সিএ করে দেশ থেকে তাড়িয়ে দেবে এই বলে আমাদের ভোটটাকে লুট করা হয়েছিল। আর আজকে 2026 আমাদের বুঝতে কারো আর অবকাশ নাই যে বিজেপি আর তৃণমূল আলাদা নয়, এরা একটা বৃন্দের
বৃন্তে দুইটি ফুল। সুতরাং এই ফুলকে আর বিশ্বাস করা যায় না। এই দুই ফুল মিলে বাংলার মানুষকে ফুল বানাচ্ছে তথা বোকা বানিয়ে দিচ্ছে। তাই বাংলার মানুষ এই দুই ফুলকে জবাব দেবে ইভিএম মেশিনের মাধ্যমে, ভোটের মাধ্যমে আগামী 29 এপ্রিল। এটা আশা করা যায় তো নাকি? 21 সালে কি বলেছিল? এনআরসি সিএ করে তাড়িয়ে দেবে। আমরা কি বলেছিলাম? অতটা হয়তো ভরসা আপনারা করতে পারেননি সেই সময়, যে কারো ক্ষমতা নাই। মোদিজি, অমিত শাহজি কেন, তার 14 পুরুষের ক্ষমতা নাই কাউকে, কোনো ভারতীয়কে দেশ থেকে তাড়াবার। বলেছিলাম তো। আপনারা বলুন, লাস্ট 5 বছরে কজন ভারতীয়কে তাড়িয়েছে? আমার জানা আমির শেখ মালদাতে পেল অর্ডার দিয়ে ওপারে ফেলে দিয়েছিল। শাসক অনেক গল্প শোনায়, কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আমি যেদিন ওই আমির শেখের বাড়িতে পৌঁছেছিলাম, তার পরের দিনে দেখছি আমির শেখের পরিবারকে নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা করতে আসছে শাসক। বুঝতে পেরেছেন? চাপটা তৈরি হয়েছিল বলে তো। আজকে যদি একটা বিধায়ক না থাকতো, বুলডোজার চালাতো বিজেপি তৃণমূল মিলে। এটুকু আপনি জানিয়ে রাখছেন, জেনে রাখুন। একটা বিধায়ক মিলে ওদের 293টাকে হিলিয়ে রাখছি আমরা। জানিয়ে দিতে চাই, আমি যেদিনকে গিয়েছিলাম তার 1 সপ্তাহের মধ্যে আমির শেখ কিন্তু বাড়িতে ফিরে এসেছিল। এটা ভাঙড়ের বিধায়কের ক্রেডিট, ভাঙড়ের মানুষের ক্রেডিট। এই যত রকম অনাচার অন্যায় যদি বন্ধ করতে চান, যেখানে আইন তৈরি হচ্ছে সেখানে আপনার লক্ষ্যে পাঠান। আপনি চাইছেন আম খাবো, জাম গাছ লাগালে কোনদিন আপনার আমের আশা করাটা ভুল হবে। আপনি চাইছেন আপনার উপরে অন্যায় হলে আইনসভার মধ্যে দাঁড়িয়ে আপনার হয়ে দুটো কথা বলবে। আপনি কৃষক, আপনার উৎপাদিত ফসলের সঠিক দাম পাচ্ছেন না, সঠিক দামের ব্যবস্থা করার জন্য কে বলবে? আপনার জনপ্রতিনিধি। যেখানে আইন তৈরি হচ্ছে, কিন্তু দুর্ভাগ্য আমাদের, যাকে তৈরি করে ওখানে পাঠাচ্ছি সেই শাসকের বিরুদ্ধে কথা বলার সাহস দেখাতে পারছে না, কারণ তার পেছনে টিউনিং করার জায়গা আছে। আর বসিরহাট থেকে যদি আমাদের মুসাকে আপনারা জিতিয়ে বিধানসভার মধ্যে পাঠান, বিধানসভার মধ্যে গিয়ে মুসা এই বসিরহাট উত্তর বিধানসভার মানুষের চাওয়া পাওয়া, অভাব অভিযোগগুলো যেগুলো প্রয়োজন আছে সেইগুলো নিয়ে সোচ্চার হবে। মুসাকে কেউ পেছন দিক থেকে টিউনিং করবে না, মানুষের কথা বলবে, বসিরহাটের মানুষের কথা বলবে। আপনারা ডিসাইড করুন কি করবেন, আপনাদের উপর নির্ভর করছে। 500 টাকার বিরিয়ানির প্যাকেটে ভুলে গেলে হবে না, কিন্তু বলে দিলাম। তবে ছাড়বেন না। কি বললাম? ছাড়বেন না, যা দেবে নিয়ে নেবেন। এই সময় আপনারা রাজা আর প্রার্থীরা প্রজা। বুঝতে পারছেন? যা দেবে ছাড়বেন না। তবে যদি মনে করেন আপনারা 5 বছর রাজা থাকতে চান, তাহলে ভাঙড়কে দেখে ফলো করুন। 2011 থেকে 2021 ভাঙড়ে জানা উন্নয়ন হয়েছে। 21 থেকে 26 এই 5 বছরে প্রচুর গুণ বেশি উন্নয়ন হয়েছে। ব্যাপারটা হচ্ছে কেমন হয়েছে দেখুন। ফিতেটা কাটার দরকার ছিল আমার, তার পরিবর্তে শুধু অন্যজন ফিতে কাটছে, এতটুকু। এটা আমার একটু রাগ নয়। আমি ভাঙড়ের বিধায়ক, আমার প্রথম কাজ কি হবে? ভাঙড়ের উন্নয়ন, তাই না? যেমন হোক করেও ভাঙড়ের উন্নয়ন হোক। হ্যাঁ, ফিতেটা সিস্টেমে ফিতেটা কাটার দরকার ছিল ভাঙড়ের বিধায়কের, তার পরিবর্তে ক্যানিং পূর্বের বিধায়ক কাটছে। কিন্তু ভাঙড়ের মানুষ তো উপকৃত হচ্ছে। তাই আপনাদের বলবো, যদি আপনারা চান আপনার এইখানে উন্নতি হোক, রাস্তাঘাট, পানীয় কলের সমস্যা থেকে শুরু করে মহিলা নিরাপত্তা থেকে শুরু করে সার্বিক উন্নয়ন হোক, তাহলে আপনার কাজ হবে। অন্য কোনো সিম্বলে হাত দেওয়ার দরকার নাই। সুরতের বিপক্ষে একবার হাঁটুন, হয়তো 2-4 দিন কষ্ট লাগবে, কিন্তু আগামী দিন আপনারা মাথা তুলে বাঁচতে পারবেন। এবং আপনার কণ্ঠ বিধানসভার মধ্যে আছে, আপনার হয়ে লড়াই করছে, আপনার হয়ে বলছে সে ওয়াকাফ হোক আর দেবত্ব সম্পত্তি ফিরিয়ে নিয়ে আসা হোক, বা ওবিসি হোক, বা ফেক এসটি সার্টিফিকেট হোক, আপনার কণ্ঠ বিধানসভায় যাবে। আমি আশা করতে পারি তো নাকি আপনাদের কাছে? আশা করতে পারি তো নাকি? যারা দূরে আছেন বাপেরা, আশা করতে পারি তো নাকি?
আপনারা যেখানে যে হাজার হাজার মানুষ আজকে উপস্থিত হয়েছেন, আপনাদের বলবো এখান থেকে একটু বার্তা আপনাদের নিয়ে যেতে হবে। আমরা যদি আমাদের পরিবারের এখানে হাজার চারেক তো লোক হবে, আমার আইডিয়া নেই, কিন্তু 4-5 হাজার লোক হবে। আপনারা যদি নিজের পরিবারের 4 জন করে দায়িত্ব নেন যে আমার পরিবারের হয় স্ত্রী আছে, স্বামী আছে, ছেলে আছে, মেয়ে আছে, ভাইপো আছে, ভাইজি আছে, আমরা আমাদের 5,000 করে 5,000 মানুষ আজকে এসেছি, আমরা দায়িত্ব নিয়ে 4 জন করে বুঝিয়ে আইএসএফ এর খামচি নিয়ে আসবো। তাহলে বলুন আজকে এই জনসভা থেকেই আমরা 25,000 ভোট কিন্তু এগিয়ে যাচ্ছি অন্যদের তুলনায়। হয়তো দায়িত্ব নিতে হবে তো নাকি? শুধু আপনি ভোট দিলে তো হবে না, আপনার পরিবারকেও ভোটটা দিয়াতে হবে। তাই বন্ধুগণ, আমি আপনাদের একটু কথা শুধু বলবো, এতটুকু বুঝার চেষ্টা করবেন। কালকে কে সরকার গঠন করবে কোনো বলতে পারবেন আপনি? বলুন, কেউ বলতে পারবেন? কিন্তু ধরুন তৃণমূলের বাইরে কেউ সরকার গঠন করেছে, যা পরিস্থিতি তৃণমূল উল্টাচ্ছে, আমরা ওই জন্য সর্বোচ্চ লড়াই দিচ্ছি বামেদের যে জোট সঙ্গী আছে তাদের সাথে। আমরা নাহলে 2021 সালে আমরা 32টা সিটে লড়াই করেছিলাম সব মিলিয়ে, আর 2021 এখন পর্যন্ত মনস্থির করেছি কটা জানেন? 30টা। কিন্তু 5 বছরে আমাদের দল এগিয়েছে না পিছিয়েছে? সারা রাজ্যে ব্যাপ্তি ঘটেছে। তারপরে কেন আমরা 30টা দিলাম? বৃহত্তর স্বার্থের জন্য, বাংলাকে বাঁচানোর জন্য। কোনো মতেই না বিজেপি বাংলায় আসে, কোনো মতেই না চতুর্থবারের জন্য তৃণমূল শাসন কার্যের দায়িত্ব পায়। এই দুই শক্তি বিজেপি এবং তৃণমূলকে বাংলা থেকে পরাস্ত করতে হবে, বিজেপিকে আটকাতে হবে, তৃণমূলকে হারাতে হবে। এই লক্ষ্যে এবং ধর্মনিরপেক্ষ শক্তিগুলো বিজেপির বিরুদ্ধে, তৃণমূলের বিরুদ্ধে যাতে ঐক্যবদ্ধ লড়াই করতে হয়, সেই জন্য আমরা বাংলার মানুষের স্বার্থে, বসিরহাটের মানুষের স্বার্থে, নদিয়ার মানুষের স্বার্থে, ভাঙড়ের মানুষের স্বার্থে, টোটাল পশ্চিম বাংলার মানুষের স্বার্থে আমরা স্যাক্রিফাইস করেছি। সিটের সংখ্যা কমিয়ে দিয়ে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করতে চাইছি, যাতে করে মানুষের কনফিডেন্স বিল্ড আপ হয়, মানুষ বুঝতে পারে আইএসএফ এর লক্ষ্য উদ্দেশ্য কি। অনেকে অনেক কথা বলে আইএসএফ নাকি অমুক দলের বি টিম। যদি অমুক দলের বি টিমই হতাম তাহলে 100-150 জায়গায় প্রার্থী দিয়ে অমুক দলকে সহযোগিতা করতাম, কিন্তু আমরা সেই দলকে সহযোগিতা করছি না, বরঞ্চ ওই দলকে হারানোর জন্য যদি জীবন লাগে, বিজেপিকে হারাতে গেলে আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। কিন্তু আমি একটা কথা আপনাদেরকে জানতে চাই, আপনারা এখানে যারা আছেন একটু হাত তুলে বলবেন বিজেপিকে হারানোর জন্য কারা কারা প্রস্তুত? এবার দেখবো কে বিজেপির দালাল আছে এখানে। এই দূরে যারা আছেন, বিজেপিকে হারাতে গেলে যদি জীবন লাগে, জোরে বলেন, যদি জীবন লাগে, যদি জীবন লাগে বিজেপিকে হারাতে গেলে, যাবো তো নাকি? এবার আপনার হাত নামান। আমার একটা ছোট্ট প্রশ্ন, বিজেপিকে এই বাংলায় যে জায়গা দিল তাকে যদি আপনি জিতিয়ে রাখেন, বিজেপিকে কি হারানো হবে? হবে হারানো? একটু ঠান্ডা মাথায় বুঝবেন। যারা একটু বাপের বয়সী, 2011 সালের পরিবর্তনের বিষয়টা যারা ভালো করে দেখেছে, তখন তো আমরা সব ছোট ছিলাম, এখনো খুব বড় হয়ে গেছে এরকম ব্যাপার নয়, কিন্তু বাপের বয়সী যারা একটু ভালো করে দেখেছেন, যারা বাপের বয়সী ভালো করে দেখেছেন, 2011 সালের আগে এই বসিরহাটে বিজেপি বলে কিছু ছিল? এই এক কথায় উত্তর দেন। পশ্চিম বাংলায় বিজেপি বলে খুঁজে পাওয়া যেত? আতস কাঁচ দিয়েও বিজেপিকে খুঁজে পাওয়া যেত না। 11 সালের পর থেকে আস্তে আস্তে বিজেপি হতে লাগলো। এই রহস্যটা জানতে হবে। শুধুমাত্র আপনাকে আমাকে বলছে বিজেপিকে আটকান, বিজেপিকে আটকান, শুধু বিজেপিকে আটকে লাভ হবে না, বিজেপির চাস্তো ভাই তৃণমূলকেও আটকাতে হবে, নাহলে চাস্তো ভাইয়ের জন্য এই গলা ফাটাবে। কি বলছি বুঝতে পেরেছেন? আমি উদাহরণ দেবো, প্রমাণ দিয়ে কথা বলি। আপনারা বলুন 2011 সালের আগে খুঁজে পাওয়া যেত না বিজেপি, 2011-র পরে হলো। 1998 সালের আগে পশ্চিম বাংলায় বিজেপি চাষ করার অনেক চেষ্টা করেছিল, কিন্তু জ্যোতিবাবু স্প্রে করে বিজেপিকে বাংলায় চাষ করার জায়গা দেয়নি। কিন্তু পরবর্তীতে আমরা দেখছি, কি দেখলাম, যে বিজেপি
দেখলো সরাসরি সে নিয়ে এই মাঠে চাষ করতে পারবে না, অনেক টাফ হয়ে যাচ্ছে তার জন্য, সেই জন্য তৃণমূলের হাত ধরলো। তৃণমূলের হাত ধরেনি, তখন মমতা ব্যানার্জির হাত ধরলো। মমতা ব্যানার্জিকে কংগ্রেস থেকে বার করে নিয়ে এসে তৃণমূল কংগ্রেস নামক দলটা তৈরি করে দিল বিজেপি। কি বলছি বুঝতে পেরেছেন? আমি অন্যায় কথা বলিনি, তার জন্য প্রায় আমার 20টা মামলা। যদি একটা অন্যায় কথা বলি তাহলে মমতা ব্যানার্জি আমাকে ছেড়ে দেবে? ছাড়বে না, আমার নামে প্রচুর মামলা দিয়ে দেবে। কিন্তু রেকর্ড হচ্ছে, এই সামনে বলছি, আপনারা শুনে রাখুন। তৃণমূল যে দলটা তৈরি হয়েছে, এই দলটা বিজেপি তৈরি করে দিয়েছে, তৈরি করে মমতার হাতে গিফট করেছে। কি দায়িত্ব ছিল মমতা ব্যানার্জির? বিজেপির জন্য অনুকূল পরিবেশ তৈরি করা। আজকে এই মাঠ যেটা আছে এখানে, কালকেই যদি আমি বলি এই মাঠে আমি ধান চাষ করব, এটা কি সম্ভব হয়ে উঠবে? এটা ধান চাষের মতো উপযুক্ত মাঠ নয়। হয় মাটি চেঞ্জ করতে হবে, নালে পানি দিয়ে, তারপরে কি বলে গো, ট্রাক্টর দিয়ে চষে চাষে বীজ লাগাতে হবে, ধান গাছ বড় হবে, তারপরেই ধান হবে। সময় সাপেক্ষ নয় তো। 1998 সালের আগে বিজেপি দেখলো এই মাঠে চাষ করতে পারবো না, এই মাঠে চাষ করতে গেলে ঠিক লোককে লাগাতে হবে। সেই ভদ্র মহিলাটার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। আজকে পশ্চিম বাংলায় বিজেপির যা বারবারান্ত, বিজেপির যা লাফালাফি হম্বিতম্বি, সবটার জন্যই পশ্চিম বাংলায় যদি সব থেকে বেশি কেউ দায়ী থাকে, তার নাম মমতা ব্যানার্জি। আর আপনারা ভাবছেন মমতা ব্যানার্জিকে দিয়ে বিজেপিকে আটকাবো। আরে বিজেপির গর্ভে মমতা ব্যানার্জির জন্ম হয়েছে, মানে তার দলের জন্ম হয়েছে, সে কি করে আটকাবে? তাই আপনাদের বলবো, যদি চান বিজেপির এই লম্ফঝম্প বন্ধ করতে হবে, যদি চান বিজেপির এই হই হই বন্ধ করতে হবে, যদি চান শুভেন্দু অধিকারীর মুখে লিকোপ্লাস্ট লাগাতে হবে, তথার মুখকে বন্ধ করতে হবে, যদি চান আপনারা বিজেপির এই অন্যায় সাম্প্রদায়িক শক্তিকে বাংলা থেকে বিতাড়িত করতে হবে, তাহলে আপনাদের বলবো চলুন ফিরে যাই 2011 সালের আগের ইতিহাসে। চলুন ফিরে যাই, আমরা একটু ফিরে যাই 2011 আগে। 2011 আগে পশ্চিম বাংলায় তৃণমূল ছিল না ক্ষমতায়, বিজেপিকেও দেখা যেত না। তাই সময় এসেছে 2026, যদি আপনারা চান বিজেপিকে আটকাতে হবে, বিজেপিকে রুখতে হবে, তাহলে এগিয়ে আসুন, চলুন। আসল যে বিজেপিকে নিয়ে আসছে সেই তৃণমূলকে আমরা যদি 2026-এ রাজনৈতিক ভাবে শেষ করতে পারি, তাহলে বাংলা থেকে বিজেপিও শেষ হয়ে যাবে। কি বলছি বুঝতে পেরেছেন? তবে এর সাথে একটা কথা থাকে, বিজেপিকে হারিয়ে, তৃণমূলকে হারিয়ে আপনি কি বিজেপিকে আনতে চাইছেন? কোনো দিনের জন্য নয়। তার আগেই বললাম জীবন দিতে তৈরি আছি আমরা। কিন্তু প্রশ্ন এখানে, 2014 আগে, 11 আগে তৃণমূল ছিল না, বাংলাতে বিজেপিও ছিল না। 11 পরে তৃণমূল আসলো, বাংলায় বিজেপি আসলো। তাহলে আসি আমরা 2026-এ তৃণমূলকে উল্টাই, বাম সহ আইএসএফ ধর্মনিরপেক্ষ শক্তিকে নিয়ে আসি, বিজেপিও ফিনিশ হবে। আর একটা উদাহরণ দিয়ে আমি যাচ্ছি, এই মাঠে কিছু কিছু জায়গায় ঘাস আছে, তাই না? আর আমরা যারা এখানে চাষি ভুষি যারা আছি ভালো করে জানি, যেখানে পানি আসবে সেখানেই ঘাস হবে, আর যেখানে ঘাস হবে সেখানেই গরু ছাগলের উৎপাদ বাড়বে। এবার গরু ছাগল সবজি নষ্ট করবে, তাই না? তো সবজি নষ্ট না হয়, উৎপাদ না হয়, ব্যারিকেড দিচ্ছেন আপনি। আর ব্যারিকেডেই যদি আপনার দুর্বল হয়ে বসে পড়ে, ব্যারিকেডই যদি ছাগলের সাথে কম্প্রোমাইজ করে নাই, এই ব্যারিকেডই যদি ছাগলকে গরুকে ঢোকার সুযোগ দেয়, আপনি তাহলে কি করবেন? বুঝতে পারছেন কি বলছি? আপনি বলছেন মমতাকে, এই বিজেপিকে আটকাবো, বিজেপিকে আটকানোর জন্য মমতাকে ব্যারিকেড দিচ্ছেন। ওই মমতা ব্যানার্জি তো ব্যারিকেড হয়ে দাঁড়িয়ে থাকলেও বিজেপিকে বাংলায় সুযোগ দিচ্ছে। নালে শুভেন্দু অধিকারী একের পর এক যেভাবে সম্প্রীতি বিনষ্টর কথা বলছে, ঐক্য বিনষ্টর কথা বলছে, হিন্দু মুসলিম একসাথে বসবাস করি আমরা, আমাদের বিরুদ্ধে যেভাবে বিষ ছড়াচ্ছে, এতক্ষণ ধরে তো শুভেন্দু অধিকারীকে জেলের মধ্যে রাখা দরকার ভাই। কেন রাখছে না? কেন রাখছে না এটাকে জানতে হবে। রাখলেই তো সব খেলা ধরে ফেলবেন আপনারা, তখন আর ভয় থাকবে না, ভয়ে আপনাদের রাখছে। আপনাদের বলবো, এই পশ্চিম বাংলায় বিজেপি এর আসার সাপ্লায়ার লাইনটা হচ্ছে তৃণমূল। এখানে যদি পানি না আসে ঘাস জন্মাবে না,
ঘাস না জন্মালে ছাগলও আসবে না। তাই পশ্চিমে এখানে পানি আমাদের টার্গেট করতে হবে, পানি আসা সাপ্লাইয়ার লাইনটাকে কাটা। পানি আসা সাপ্লাই লাইনটা কেটে দাও, মাঠে পানি ঢুকবে না, ঘাস তৈরি হবে না, ছাগলের উৎপাত হবে না। তাই পশ্চিম বাংলায় বিজেপি আসার সাপ্লাইয়ার লাইনটা হচ্ছে তৃণমূল। তাই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। এই সাপ্লাইয়ার লাইন নামক তৃণমূলটাকে কাটলেই বিজেপি ফিনিশ হয়ে যাবে। হবে তো নাকি? 2021 তো একটু ভুল হয়ে গেছে আমাদের, এখন হাত কামড়াচ্ছে না। যদি 10টা নওশাদ সিদ্দিকী পাঠাতাম, এসআইআর নিয়ে এরকম করার সাহস দেখাতে পারতো না। একা মানুষ বাবু কত জায়গায় ছুটবো। আমার তো ইচ্ছা করছে নির্বাচন কমিশনের অফিসটা ঘিরে বসে রাখতে, কোনো ব্যাটাকে ঢুকতেও দেবো না, বেরোতেও দেবো না। কিন্তু কথা হচ্ছে আমি একা মানুষ, ওই দিক সামলাবো না এই দিক সামলাবো। আজকে আমার সুপ্রিম কোর্টে মামলা ছিল, আজকেও সুপ্রিম কোর্টে আমার মামলা ছিল, কিন্তু কদিকটা সামলাবো ভাই? তাই যদি মনে করেন আগামী দিনে আমার হয়ে বেশি বলার লোক দরকার, তাহলে আমি আপনাদের বলবো দ্বিতীয় ভাঙড় আপনাদেরকে তৈরি করতে হবে। ভাঙড়ের বীর পুরুষেরা দেখিয়ে দিয়েছে, আপনারও নিজেদেরকে বীর পুরুষ প্রমাণ করুন, বীরাঙ্গনা প্রমাণ করুন, যে কোনো কথা হবে না, কে আসছে কে যাচ্ছে গল্প শুনিয়ে আমাদের লাভ হবে না। 21-এ অনেক গল্প তোমরা শুনিয়েছো, আর সেই যে শুভেন্দু অধিকারী মাদ্রাসা মসজিদ নিয়ে মুসলমান সম্পর্কে কুভাষায় আক্রমণ করে, তুমি ডেকে তাকে চা খাওয়াচ্ছ, আর আমাদের ইফতারের সময় এসে হিজাব পরছো। ও নাটক আর হবে না। এবার আমরা মুসাকে বিধানসভায় পাঠাবো, মুসা আমাদের হয়ে লড়াই করবে, বুঝে নেবেন নওশাদ সিদ্দিকী ভাইজানের পাশে বসে। আপনাদের শুধু সহযোগিতা আমাদের লাগবে, ওটা কি? ভোট। আমি এসআইআর নিয়ে বলে শেষ করব। মমতা ব্যানার্জি কি বলেছিলেন? আমার লাশের ওপর দিয়ে এসআইআর হবে। হ্যাঁ, আমি তার দীর্ঘায়ু কামনা করি। আচ্ছা, কথা বলছে আজ থেকে 2 মাস আগের ফেসবুকের পোস্ট আমার দেখে নেবেন। ওয়াকাফ খেয়েছে, ওবিসি খেয়েছে, এসআইআর খাবে, এই বলে পোস্ট করেছিলাম, মিলিয়ে নেবেন। আজকে ওবিসি তো এসআইআরটাকে খেয়ে নিল। তো এসআইআরটাকে আজকে কোনো কথা নেই। অভিষেক বাবু কি বলেছিলেন? যে আমি একটা ভোটার ডিলিট হলে 1 লক্ষ মানুষ নিয়ে দিল্লি নির্বাচন অফিসের সামনে বসবো। দিল্লি নির্বাচন অফিসের সামনে তো দূরের কথা, হেলিকপ্টার চড়ে কর্পোরেট স্টাইলে পার্টি করে তিনি ভোটের প্রচার করছেন, তবে পিছন দিকের চেয়ারও ফাঁকা থেকে যাচ্ছে। শাসক থাকার পর, 15 বছর শাসকে থাকার পর এত তো কিছুই করবে না। আমাদের কি সেটা করতে হবে? জনগণ কি আমাদেরটা বুঝে নিতে হবে। বসিরহাটে 22,000-এর টোটাল আন্ডার অ্যাডজুডিকেশন কত ছিল? টোটাল আন্ডার অ্যাডজুডিকেশন ছিল 43,000। এখানেও আপনাদের বলছি, বসিরহাটও 43,000, ভাঙড়ে মাত্র 11,500। একটু বোঝার চেষ্টা করেন। ভাঙড়ের বিধায়কের নাম নওশাদ সিদ্দিকী, ওরা ভালো জানে, টেন্ডি বেন্ডি করলে ছেড়ে কথা বলবে না। কিন্তু বসিরহাটের বিধায়ক তো তৃণমূলের বিধায়ক। কোথায়? আচ্ছা, 1,14,000, ওটা তার ব্যক্তিগত ব্যাপার, আইন বহির্ভূত কাজ কিছু করেনি। ওটা নিয়ে ব্যক্তিগত নিয়ে আমি একদম আক্রমণে যাই না ভাই, আমি একদম ব্যক্তিগত আক্রমণে যাই না। আমরা রাজনৈতিক কথা বলবো, রাজনীতি করতেছি, রাজনৈতিক কথা বলবো। আপনাদের মানে আমাদেরকে এটা গুলিয়ে ফেলা হয়। মূল ফোকাসটা রাখতে হবে রাজনীতিতে, রাজনীতির মঞ্চ, রাজনীতিতে ফোকাস। সুজাপুরে 1,14,000-এর উপরে নাম আন্ডার অ্যাডজুডিকেশন। আমি ভাঙড়ের বলছি, ভাঙড়ের কত হচ্ছে? 11,500 অ্যাডজুডিকেশন। কত বাদ পড়েছে আমাদের সেটা তদন্ত চলছে। আপনাদের বলি এখন করণীয় কি? করণীয় কি? সর্বপ্রথমে আমি আপনাদের বলবো, এটা শুধু আপনাকে হয়রানি করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে, আপনাকে পাজেল করা হচ্ছে। এই হয়রানি পাজেলটা কারা করছে? তৃণমূল বিজেপি মিলে। এবার আমাদেরকে শপথ নিতে হবে, যারা আমাদেরকে এই আতঙ্কের মধ্যে রেখেছে, যারা আমাদেরকে আতঙ্কের মধ্যে রেখেছে, তার জবাব আমরা দেবো তো নাকি? 12টা রাজ্যে এসআইআর হচ্ছে ভাই, 12টা রাজ্যে। কোন জায়গায় শুনেছেন কোন রাজ্যে লজিক্যাল ডিসক্রিপেন্সি আছে, আন্ডার অ্যাডজুডিকেশন আছে? কোন রাজ্যে শুনিনি। কেন হলো? এই লজিক্যাল ডিসক্রিপেন্সি তৈরি হয়েছে মমতা ব্যানার্জির জন্য আমাদের রাজ্যে। এটা ক্যামেরাই হচ্ছে। মমতা ব্যানার্জি ফাঁদটা তৈরি করে দিয়েছে মমতার হাতে। এই যে 22,000 মতো ভোটার এখন আতঙ্কে আছে বসিরহাট উত্তরে, এর জন্য সব থেকে বেশি দায়ী যিনি, তার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। আমি আপনাদের বলবো আজকে মমতা ব্যানার্জিকে এসআইআর নেওয়ার কথা বলতে শোনা যায় না,
কিন্তু নওশাদ সিদ্দিকী এখনো আপনাদের জন্য আইনি লড়াই লড়ে যাচ্ছে। আমি আপনাদের বলবো এর জবাব দিতে হবে। 250 কোটি টাকা দিয়ে মমতা ব্যানার্জি দ্রুততার সাথে এসআইআর যাতে হয় খরচ করেছে। 250 কোটি টাকা আপনার আমার ট্যাক্সের টাকা। 90,000 মতো অফিসার দিয়েছে এসআইআর করার জন্য, কিন্তু কম্পিউটার অপারেটর দিল না। কম্পিউটার অপারেটর দিলে লজিক্যাল ডিসক্রিপেন্সি আসতো না। লজিক্যাল ডিসক্রিপেন্সি না আসলে আন্ডার অ্যাডজুডিকেশন আসতো না। আন্ডার অ্যাডজুডিকেশন না আসলে আপনার আমার ডিলিট হয়েছে বা আতঙ্কিত থাকতাম না। সর্বপ্রথম ফিরে আসা যাক, মাত্র 1000 কম্পিউটার অপারেটর চেয়েছিল 3 থেকে 4 মাসের জন্য। 1 মাসে যদি খরচ হবে কন্ট্রাকচুয়াল যদি 10,000 করে হয় 1 কোটি টাকা, 4 মাসে 4 কোটি টাকা এক্সট্রা লাগতো। যেখানে মমতা ব্যানার্জি 90,000 অফিসার দিচ্ছেন, 250 কোটি টাকা এসআইআর করার জন্য দিচ্ছে, সেখানে মাত্র 1000 কম্পিউটার অপারেটর দিল না কেন? এই প্রশ্নটা নিজের বিবেককে করুন। বিজেপিকে ফাঁকটা তুলে দিল, সেখানে মাত্র আর 4 কোটি টাকা খরচ করলো না কেন? কারণ এটা যদি করতো সবার নাম ঠিক হয়ে যেত। সবার নাম ঠিক হয়ে গেলে এখন আর এসআইআর নিয়ে চর্চা হতো না। মমতা ব্যানার্জির চুরি, দুর্নীতি, কয়লা চোর, ছাগল চোর, গরু চোর, ভেড়া চোর, এই চোরেদের বিরুদ্ধে আমরা কথা বলতাম। এই চোরেদের বিরুদ্ধে কথা বলার পরিবর্তে আমাদের এখন কি করতে হচ্ছে? ভাইজান একটু বক্তব্য দেন এসআইআর নিয়ে কি হবে। বুঝতে পারছেন কি বলছি? কেমন করে সমস্যা হয়েছে জানেন? আপনার নামের একটা ফুল স্টপ ছেড়ে গেছে কম্পিউটারে, আপনাকে আন্ডার এই লজিক্যাল ডিসক্রিপেন্সি, আর লজিক্যাল ডিসক্রিপেন্সির পরেই আপনার আন্ডার অ্যাডজুডিকেশন, তারপরে ডিলিট হচ্ছে। অবাক কাণ্ড, অবাক কাণ্ড। 2002 এর ভোটার লিস্ট বাপের দেখিয়ে ছেলে পার হয়েছে। ছেলে বৈধ ভোটার, বাপ এখন অবৈধ ভোটার হয়ে গেছে। এখন ট্রাইব্যুনালে গিয়েছে। আজকে ডেটেও বলবো, আতঙ্কিত হবেন না। আতঙ্কিত হলে সমাধান হবে না। আপনারা, আমরা এই বসিরহাটের জন্য খুব তাড়াতাড়ি উকিল রেডি করছি, কিভাবে ফর্ম ফিল আপ করে কোথায় কি লিখে জমা দিতে হবে তা রেডি করছি। আপনারা আজকে আমাদের টিমের সাথে কথা চলছে, আমরা কথা বলছি যাতে আপনাদের ভোটাধিকার কেউ না কাটতে পারে, তার লড়াই করছি। তবে আমি দাদুর কবর দেখাতাম, অনেকের রাগ হতে দেয় না। আজ আমি কি করতে পারি ভাই, সাউন্ড সিস্টেম তো আমার হাতে আছে। তো যাতে সময় নেই, ওই হই হই করলে আরো সময় নষ্ট হয়ে যাবে ভাই। তো আমি আপনাদের বলবো এতটুকু কথা, দাদুর কবর দেখাতাম, অনেকের রাগ হতো না। আজকের দিনে বলছি, আপনার ভোটাধিকার ফেরতের জন্য হয়তো দাদুর কবরটাও কাজে লাগতে পারে, মিলিয়ে নেবেন আগামী দিনে। কেন বলুন তো? কেন বলুন তো? আপনার দাদুরা যে জায়গায় শুয়ে আছে, সরকারি জায়গায়, এর আওয়াজ দেবেন, সরকারি জায়গায় আপনার দাদুরা যে কবরস্থানে শুয়ে আছে, কবরস্থানের কাগজ আছে না নাই? দলিল আছে না নাই? পর্চা আছে না নাই? ওই দলিল পর্চাই আপনার ভারতীয় হবার প্রমাণ দেবে। ভোটার লিস্টে নাম কখন উঠবে বা থাকবে? ভারতীয় হতে হবে, 18 বছরের ঊর্ধ্বে বয়স হতে হবে। এই দুটো হচ্ছে সংবিধানের গণ্ডিতে বলা আছে, ভারতীয় 18 বছরের ঊর্ধ্বে। তো ভারতীয় কি ভারতীয় নয়? 1950 সালের আগের, 1947 সালের আগের দলিল আপনার বাড়িতে আছে। এখানে যারা আমরা উপস্থিত হয়েছি, গ্রামীণ বা গ্রামে যারা থাকি, আমরা সব পদ দাদুর জায়গাতে আমরা বসবাস করছি। কাগজ না থাকলে তৃণমূলের তোলাবাজগুলো, জমি মাফিয়াগুলো আপনার ঘরে আপনাকে থাকতে দিত? সে কাগজ আছে, ওইটাই হচ্ছে আগামী দিনের মানপত্র। তাই আপনাদের বলবো, এখনো আতঙ্কিত হবেন না। আতঙ্কিত হলে সমস্যার সমাধান হয় না। এই রোগ আছে, এই রোগের সাথে আমাদেরকে লড়ে নিতে হবে। তাই আপনাদের বলবো, আপনাদের এই লড়াইটা, বৃত্তটা আরো বড় করতে হবে। তাই আগামী 29 এপ্রিল আসছে দিন, আগামী 29 এপ্রিল আসছে দিন, খাম চিহ্ন ভোট দিয়ে মুসাকে বিধানসভার মধ্যে পাঠাবেন, এই আশা আপনাদের কাছে রাখতে পারি তো নাকি? ইনকলাব জিন্দাবাদ, ইনকলাব জিন্দাবাদ। মমতাকে বলে দিন, মমতাকে বলে দিন, অভিষেক বাবুকে বলে দিন, তৃণমূলকে বলে দিন, ভোট 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 দেবেন কোনখানে? ভোট 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 দেবেন কোনখানে? আগামী 29 এপ্রিল আসছে দিন, আগামী 29 এপ্রিল আসছে দিন, আগামী 29 এপ্রিল আসছে দিন। ওয়াকফ চোরেদের বলে দিন, দিল্লি গিয়ে ভোট দিন। রেশন চোরেদের বলে দিন, দিল্লি গিয়ে ভোট দিন। সম্প্রীতি বিনষ্টকারীদের বলে দিন, দিল্লি গিয়ে ভোট দিন। সাম্প্রদায়িক শক্তিদের বলে দিন, দিল্লি গিয়ে ভোট দিন। ইনকলাব, ইন্ডিয়ান
সেকুলার ফ্রন্ট, বসিরহাটের উত্তরের জনগণ, ইনকিলাব। এই শিরায় শিরায় রক্ত, এই শিরায় শিরায় রক্ত। একটা খবর বলি, আমাদের এখানে প্রচুর মানুষ এখানে নেতৃত্ব আছেন, তারা জয়েন করবেন শাসক দলের পক্ষ থেকে, তাদেরকে আমি মঞ্চে ডেকে নেব। তারা বিভিন্ন দায়িত্ব ছিলেন, কারিমুল ভাই, জাফর ভাই, নাজিমুল ভাই, আব্দুল্লাহ ভাই, আজিম ভাই, কুতুবুদ্দিন, রেজাউল, মনিরুল ভাই, ইমতিয়াজ ভাই, জাহাঙ্গীর ভাই, আসাদুল ভাই, শামীম ভাই, মনজুর ভাই, এরা বিভিন্ন বুথে আমাদের রাজেন্দ্রপুর পঞ্চায়েত এবং মুরারিশা পঞ্চায়েত সহ ওই সাইটের চাপুকুর পঞ্চায়েত সহ বিভিন্ন বুথে এনারা দায়িত্বে আছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। এনারা এখানে আজকে জয়েন করবেন, আমি এখানে তাদেরকে আহ্বান জানাচ্ছি।